তো আমাদের লাস্ট ক্লাসে আমরা 6 চ্যাপ্টার পর্যন্ত পড়ছি। তো তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করছো ওই শিটটা যেটা দিছিলাম। আর আজকে আমরা পড়বো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। এটার উপর আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তো ই করা হয়েছে। ভাইয়া জি বলেন। ভাইয়া সিক্স মানে চ্যাপ্টার সিক্স কি শেষ? হ্যাঁ, চ্যাপ্টার 6 শেষ বলতে আমাদের কোডিংয়ের পার্টটা শেষ, আর বলছিলাম থিওরির কোশ্চেনগুলো দিয়ে দিব, এটা এখনও দেই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে পড়বো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। আমাদের এটা পুরোটাই থিওরি পার্ট। তো আমাদের যখন আমরা এই কোর্সটা শেষ করব, আমাদের সবগুলো চ্যাপ্টার পড়া হবে, তখন আমরা রিভিশনে যাব। এবং রিভিশনে ক্লাসে জয়েন করা ম্যান্ডেটরি না যে করতে হবে, রিভিশন ক্লাস তোমার ইচ্ছা মতো। তোমার যদি সমস্যা থাকে, আমাদের যেই সিকোয়েন্সে আমরা আগাইছি 3 4 5 করে 6, তারপরে আবার 2, তারপরে 1, এইভাবে আমরা আবার রিভিশনটা করব। তো যাদের যাদের সমস্যা থাকবে যে চ্যাপ্টারে, আমি ওইভাবে প্রতিদিন যেদিন ক্লাস থাকবে ওইদিন বলে দিব, ওইভাবে তোমরা জয়েন করে নিবা। তো আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এ হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে আমরা কমিউনিকেট করি। অ্যাকচুয়ালি আমরা কমিউনিকেট করি না, একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে যেভাবে কমিউনিকেট করে, তো এই প্রক্রিয়াটাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আর এটার একটা অংশ হচ্ছে নেটওয়ার্কিং, যে তুমি কিভাবে কমিউনিকেট করতেছো বা কোন কোন ডিভাইস পেরিফেরাল কিংবা কোন মাধ্যমে তুমি কমিউনিকেট করতেছো। তো এই টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারটা বড় একটা চ্যাপ্টার বলতে গেলে, কারণ এটার মধ্যে অনেক ধরনের টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রথম দিকে পড়ব যে কমিউনিকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি এটার যে বেজ সেটা কি, তারপরে হচ্ছে আমাদের কিভাবে এটা একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যখন যোগাযোগ করতেছে কিভাবে করতেছে, কোন মাধ্যমে করতেছে, সেটা কি ওয়্যারলেস মাধ্যম নাকি ওয়্যার্ড মাধ্যম। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন যে তরঙ্গ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা মোবাইলের যে জেনারেশনগুলো ছিল আমাদের মোবাইলের, যে আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো অ্যান্ড্রয়েড ফোনটা কীভাবে কোনভাবে আসছে এইটা আমরা এখানে দেখব। এবং তারপরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন রকমের পেরিফেরাল ডিভাইস আছে। এখানে পেরিফেরাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন মডেম, রাউটার, দেন হচ্ছে তোমার হাব, সুইচ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং লাস্টে একটা জিনিস নিয়ে, এগুলো তোমাদের ক্লাস 8-এও ছিল, 9-এও ছিল, মেবি 8-এ ছিল, 6, 7, 8 এগুলোই পড়ে আসছো। অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের পরিচিত একটা জিনিস যেটাকে বলা হয় টোপোলজি বা নেটওয়ার্ক টোপোলজি। তো টোপোলজি নিয়ে লাস্টে একটু আলোচনা আছে, এবং টোপোলজি থেকে আমরা আশা করতে পারি কোশ্চেন আসে, এবং ভালো রকম কোশ্চেনই আসে। তো এই জন্য আমরা এই চ্যাপ্টারটা অতটা গুরুত্ব সহকারে পড়বো না, কিন্তু তারপরেও একটু আইডিয়া বা ইসের জন্য ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে এগুলো আমি ক্লাসের মধ্যে বলে দিব। তখন তোমরা এখান থেকে একটু ওগুলোর উপর একটু আলোকপাত বেশি করবো, যাতে করে কোশ্চেন যদি আসে তাহলে যেন অ্যান্সার করা যায়। ওকে, তো যে বইটা আমি এখানে খুলে রাখছি যেটা পিডিএফ, সেটা হচ্ছে আমাদের এনসিটিবির যে অরিজিনাল বোর্ড বই যেটাকে বলি আমরা, সে বোর্ড বইটা হচ্ছে এটা। তো এই বইয়ের মধ্যে এখানে প্রথমে অনেক একটু গল্প লিখছে প্রথমে চ্যাপ্টারে, তারপরে কি কি শিখবো সেটা বলে দিছে, অ্যান্ড তারপরে আসছে কমিউনিকেশন সিস্টেমের ভাইয়া ধারণ। হ্যাঁ। ভাইয়া হুম, তুমি কি শুনতেছি। রেকর্ড করতেছো? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা দিও। আচ্ছা। হুম। তো এখানে হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেমের যে ধারণা সেটা সম্পর্কে একটা ছোটোখাটো ব্যাখ্যা দিছে এখানে, যে কমিউনিকেশন সিস্টেমটা কীভাবে কাজ করতেছে। তো এইটা আমরা কমিউনিকেশন সিস্টেমটা অলরেডি জানি এটা কীভাবে কাজ করে, তারপরেও এখানে ধারণাটা পাওয়ার জন্য আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি একটা ডিভাইস কীভাবে কানেক্ট করে আরেকটা ডিভাইসের সাথে। তো অ্যাকচুয়ালি কমিউনিকেশন সিস্টেম বা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতে কী বোঝায়, কি ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতে বোঝায় যে যদি কোনো ডিভাইস, যদি একটা কম্পিউটার বা একটা মোবাইল অন্য একটা মোবাইলের সাথে বা মোবাইলকে বা অন্য কোনো ডিভাইসকে যদি কোনো ডেটা পাঠায়, কিংবা সেই ডিভাইস থেকে যদি কোনো ডেটা এই ডিভাইসে আসে, অর্থাৎ ডিভাইস এ থেকে কোনো মাধ্যম দিয়ে যদি কোনো ডেটা ডিভাইস বিতে যায়, কিংবা ডিভাইস বি থেকে কোনো ডেটা কোনো মাধ্যমে ডিভাইস এতে আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটা কমিউনিকেশন। অবশ্যই এখানে দুটো একটু মাথায় রাখতে হবে যে কমিউনিকেশন যখন হবে তখন অবশ্যই এখানে
পাঁচটা জিনিস থাকে, পাঁচটা উপাদান থাকে। একটা ডিভাইস যখন দুইটা ডিভাইসের মধ্যে একটা কমিউনিকেশন হয় তখন সেখানে পাঁচটা জিনিস একসাথে কাজ করে। একটা হচ্ছে যে পাঠাচ্ছে, একটা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছে, মানে যেই অ্যাকচুয়ালি একটা হচ্ছে যে পাঠাচ্ছে, মেইন তিনটা, একটা পাঠাচ্ছে, কে পাচ্ছে, আর কিভাবে যাচ্ছে। এই হচ্ছে তিনটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা না, এখানে পাঁচটা জিনিস একসাথে কানেক্টেড। তো এই পাঁচটা জিনিস কী কী? অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশনের উপাদান। এখানে একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে যে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কী কী। তো এখানে যে ধারণা বলতে যে কথাটা বলছে, ডেটা কমিউনিকেশন ধারণা, এটার মধ্যে এরা দিয়ে দিচ্ছে। দেখো তোমার কাছে যে তথ্যটা আছে সেই তথ্যটা তুমি কী করতেছো, তুমি একটা ইনপুট ট্রান্সডিউসার বা যেটা বলুক না কেন এটাকে আমরা অন্যভাবে বলবো, অন্য নামে রাখবো। তো আমরা বুঝতেছি যে তথ্যটা একটা ডিভাইসের মাধ্যমে ট্রান্সমিট হয়ে কোনো একটা মিডিয়াম দিয়ে রিসিভারের কাছে পৌঁছাচ্ছে এবং সেটা আউটপুট হচ্ছে। তো এখানে যদি আমরা একটা সুন্দর উদাহরণ দেখি, সেটা হচ্ছে আমরা যে রেডিও শুনি। তো রেডিওতে কি হয়, রেডিওতে যখন এটা আমরা ক্লাস 8-9-এও শুনছি বা পড়ছি, আমরা যখন কোনো রেডিও শুনি সেই রেডিওতে যে আরজে থাকে সে যখন কথা বলে সেই কথাটা তখন অ্যাকচুয়ালি ডিজিটাল সাউন্ডে থাকে, ঠিক আছে। তো যে কথাটা বলে সেটা হচ্ছে থাকে ডিজিটাল সাউন্ডে। তো ডিজিটাল সাউন্ডটা যখন মাইকের ভিতর দিয়ে প্রবেশ করে ওর কাছে একটা ট্রান্সমিটার থাকে বা একটা ডিভাইস থাকে, যে ডিভাইসটা ওই যে ডিজিটাল সাউন্ডটা সে করতেছে, তো যে ওই যে সাউন্ডটা সে করতেছে ওই সাউন্ডটা কী করে, অ্যানালগ সাউন্ডে রূপান্তরিত করে। তো এই হচ্ছে সেই আরজে, বা এই হচ্ছে আরজে রেডিও সেন্টারে। এই আরজে কথা বলতেছে, এই কথাটা কি হচ্ছে, প্রথমে একটা ডিভাইসের মাধ্যমে, এটা ছিল হচ্ছে ডিজিটাল সাউন্ডটাকে প্রথমে অ্যানালগ সাউন্ডে কনভার্ট করা হয়, কারণ অ্যানালগ সাউন্ড বিটের মাধ্যমে বা মাইক্রোওয়েভ তরঙ্গের মাধ্যমে পাস হয়। তো এটাকে অনেক ছোট করে ফেলা হয় বা স্কুইজ করে ছোটো করে ফেলা হয়। তো তখন এটা অ্যানালগ সাউন্ডে রূপান্তরিত হয়ে যায়। অ্যাকচুয়ালি অ্যানালগ সাউন্ড বলতে বোঝায় এটা একটা ওয়েভে পরিণত হয় তখন। এই ওয়েভটা তখন ওদের যে টাওয়ার থাকে, একটা টাওয়ার আছে ওদের, ওই টাওয়ারের মাধ্যমে বা একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওইটাকে পাস করানো হয়। তো ওই ফ্রিকোয়েন্সিটা যে পাস হলো এইটা হচ্ছে আমাদের যে মিডিয়ার কথা আমরা বলতেছি, যার মাধ্যমে আমাদের ডেটাটা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সেই ডিভাইসটা, যে ডিভাইসটা অ্যাকচুয়ালি এই ডেটাটাকে স্কুইজ করতেছে বা ডিজিটালকে অ্যানালগ করতেছে, দেন মিডিয়ার মাধ্যমে যাচ্ছে। গিয়ে এখানে আমরা যে রেডিওতে গানটা শুনতেছি, আমাদের বাসায় যে রেডিওটা আছে সেই রেডিওটা সেই ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করতেছে, এই জন্য আমরা টিউনিং করে ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করি। ফ্রিকোয়েন্সিটা যখন ক্যাচ করব তখন আমাদের সেই যে টিভিটা আছে বা রেডিওটা আছে সে কী করে, সে ওই যে অ্যানালগ যে ফ্রিকোয়েন্সিটা পেলো, এই অ্যানালগ ফ্রিকোয়েন্সিকে সে ডিজিটাল ফ্রিকোয়েন্সিতে বা ডিজিটাল ফ্রিকোয়েন্সি না, ডিজিটাল সাউন্ডে রূপান্তরিত করে। এবং সাউন্ডে রূপান্তরিত করার পরে আমরা সেটা আমাদের কান দিয়ে শুনতে পারি। তো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা, যেটার মাধ্যমে একটা ডেটা, অ্যাকচুয়ালি যে কথাটা বলছে এটা ডেটা, এটা শব্দ, এই শব্দটা আমরা শুনতে পাচ্ছি। তো এখানে ফিজিক্স জড়িত আছে, আরও অনেক কিছু জড়িত আছে। তো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ডেটাটা কীভাবে অ্যাকচুয়ালি যাচ্ছে। তো মাথায় রাখতে হবে যে ডেটা যখন যায় তখন সেটা জন্য পাঁচটা উপাদান লাগে। একটা হচ্ছে সোর্স, অ্যাকচুয়ালি কোথা থেকে তোমার ডেটাটা যাচ্ছে। তো এখানে সোর্স হিসেবে ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার বা কিবোর্ড, যে কোনো কিছু একটা সোর্স হতে পারে। তারপর আছে ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার কোনটা, এই যে মডেম, তারপর রাউটার, টিভি, স্টেশন, এগুলো সব হচ্ছে কি আমাদের সে ট্রান্সমিটার, যেটা অ্যাকচুয়ালি ট্রান্সমিট করতেছে, ঠিক আছে। তো এটাকে আরেকটা নামে ডাকা হয়। তো আমরা এখানে সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন পাচ্ছি। আবার এটাকে অন্যভাবে অন্য রাইটাররা যেভাবে লিখছে সেটা হচ্ছে তারা এটাকে পাঁচভাবে লিখছে। প্রথমটা হচ্ছে তাকে বলছে উৎস, তারপরটা বলছে মাধ্যম, উৎস, তারপর হচ্ছে প্রেরক, ওই যে ট্রান্সমিটার বাংলায় যদি বলো তাহলে, তারপরে মাধ্যম, তারপর হচ্ছে গ্রাহক বা প্রাপক, আর লাস্টে হচ্ছে ডেস্টিনেশন, যার কাছে যাচ্ছে। এই হচ্ছে কি আমাদের পাঁচটা উপাদান ডেটা কমিউনিকেশনের। তো আমাদের এই পাঁচটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন, ঠিক আছে। সোর্স মনে হচ্ছে যেখানে তো উৎস, তোমরা যদি বাংলায় লেখো তাহলে বাংলায় এইটা লিখলে বেটার হয় আমার মনে হয়। এই যে এইটা উৎস, যারা বাংলায় লিখবা তারা উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, দেন গন্তব্য, এইভাবে লিখবা। আর যারা ইংলিশে লিখবা তারা লিখবা হচ্ছে সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন, এইভাবে তোমরা লিখবা। তো এখানে অবশ্য বাংলা ইংলিশ মিলাই ফেলছে মেবি,
না, এখানে সব ইংলিশে লিখছে। আচ্ছা, তো এটাও লিখতে পারো, বাংলায় লিখতে চাইলে বাংলাও লিখতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা। এখন এখানে একটু ব্যাখ্যা দিতে হয়, ব্যাখ্যাটা আবার এই বইতে দেয় নাই, ব্যাখ্যাটা আছে এই বইতে। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মাঝে মধ্যে এই ব্যাখ্যাটা পরীক্ষায় আসে, যে এই কোশ্চেনটা এইভাবে আসে যে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি ব্যাখ্যা করো বা বর্ণনা করো, ঠিক আছে? এইভাবে কোশ্চেনটা আসে, 2 মার্ক বা 3 মার্কের কোশ্চেন আসে। তো তখন তুমি লিখবা যে ডেটা কমিউনিকেশন কাকে বলে। তো ডেটা কমিউনিকেশন কাকে বলে এখানে লেখা আছে যে কোনো ডেটা বা তথ্যকে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে কিংবা এক স্থান থেকে অন্য স্থানে কিংবা একজনের ডেটা বা তথ্যকে অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন, ঠিক আছে? ডেটা কমিউনিকেশন সংজ্ঞা হচ্ছে এটা। তো তোমাদের বই তো লেখা আছে, ওই বইটাতেও লেখা আছে, বাট এই সংজ্ঞাটা মেবি একটু সুন্দর, যে কোনো ডেটা বা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, অনেক ব্যাখ্যা করে একটা সংজ্ঞা দিছে এরা। তো এই ডেটা কমিউনিকেশনের করার জন্য ডেটা কমিউনিকেশনের যে মেইন উপাদান সেটা হচ্ছে 5টা: উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, গন্তব্য। তো এখানে যেটা হতো আগে আগে তোমার এখানে ওরা মডেমের কথা বলছে, কিন্তু আগে মডেম ইউজ করা হতো না। আগে 2টা ডিভাইস ছিল, মডেম ডিভাইসটা এখন তো ছোট হয়ে আসছে, কিন্তু আগে মডেম বলতে 2টা জিনিস বোঝাতো, একটা হচ্ছে মডিউলেটর, একটা হচ্ছে ডিমডিউলেটর। তো যেটা হতো যে যার কাছ থেকে তথ্য যাচ্ছে তার কাছে 2টা ডিভাইস থাকতে হতো, আর যে পাচ্ছে তার কাছে 2টা ডিভাইস থাকতে হতো। এখন যখন আমার কাছ থেকে ধরো তোমার কাছে ডেটা যাচ্ছে, তার মানে আমার কাছে একটা মডিউলেটর এবং ডিমডিউলেটর 2টাই থাকতে হবে। তো মডিউলেটর দিয়ে আমি পাঠাবো, আর ডিমডিউলেটর দিয়ে তোমার তথ্যটা আমি গ্রহণ করব। এইভাবে হচ্ছে কি ডেটা পাস হতো। কিন্তু পরে তারা মডিউলেটর এবং ডিমডিউলেটর 2টাকে স্যান্ডউইচ বানায়, মডেম বানায় ফেলছে। হ্যাঁ, তো এখন কি হয়, একটা ডিভাইসের মধ্যেই 2টা ডিভাইস সিমালটেনিয়াসলি কাজ করতে পারে, কিন্তু আগে এটা ছিল না। আগে 2টা জিনিস লাগতো আলাদা আলাদা। যেমন এখন ল্যান কার্ড যেটা আমরা ইউজ করি বা ওয়াইফাই যেটা আমরা ইউজ করি, এটাও কিন্তু ডুপ্লেক্স সিস্টেম। এটা ডেটা একসাথে যায় এবং ডেটা একসাথে রিসিভ করে, 2টাই একসাথে হয়। কিন্তু আগে এরকম হতো না, আগে আলাদা আলাদা করে করতে হতো। তো এই হচ্ছে কি আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ, যেটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বলতে বোঝায় যে স্পিড বা গতি। এখন কিসের গতি? এটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারনেটের গতি। তো এগুলো আসলে তোমরা সবাই জানোই। তো এখানে ব্যান্ডউইথ বলতে আমরা ব্যান্ডউইথের একদম সর্বনিম্ন একক যেটা, সেটা হচ্ছে বিট। বিট বা এই যে এটা বিট পার সেকেন্ড বা বিপিএস। তো বিট পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কতটুক ডেটা তুমি তোমার ডিভাইস পাঠাচ্ছে বা কিংবা গ্রহণ করতেছে, ঠিক আছে? বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে তোমার ডেটা কতটুকু ডাটা গ্রহণ করতেছে। বা আমরা যখন ইন্টারনেট কানেকশন নেই বা যখন আমরা মোবাইলে ডেটা কিনি, তখন আমাদের দেওয়া হয় 20 জিবি, 30 জিবি, 10 জিবি, বা কেউ এমবি হিসেবে কিনে 50 এমবি। তো অর্থাৎ সে তার যে রেঞ্জ, তার রেঞ্জ থেকে অতটুকুই সে ওই পর্যন্ত সে। এখানে দুইভাবে হিসাব করা হয়, একটা হচ্ছে কি তুমি কত স্পিডে পাঠাচ্ছ, আর একটা হচ্ছে কতটুকু কোয়ান্টিটি তোমার কাছে আছে। তো আমি এখানে আমাদের যে ব্যান্ডউইথের কথা বলা হয়েছে, এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে। এখানে কিন্তু আমরা যে কতটুকু, সরি, এখানে আমাদের স্পিড বোঝাচ্ছে, এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে না, এখানে স্পিড বোঝাচ্ছে। তার মানে তোমার ডিভাইস বা তোমার যে যার উপর বেস করে তোমার ডেটাটা আদান প্রদান হচ্ছে, সেটার স্পিডটা তোমাকে এখানে বলতেছে। তো এখানে আমাদের সব থেকে ছোটো ইউনিটটা হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড, আর সব থেকে বড় যেটাকে বলা হয় সেটা হচ্ছে জিবিপিএস বা গিগাবিট পার সেকেন্ড। এখানে আবার অনেক ঝামেলা আছে, কারণ এখানে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, ওরা যেটা করে ওটা ছোটো বি, বড় বি বা ছোটো এস এরকম করে ছোটো ভাগ করে ফেলে। তাতে করে তোমাকে যদিও বলা হয় 20 এমবিপিএস বা 20 জিবিপিএস, তো 20 এমবিপিএস বলার পরেও তোমাকে দেখবো এখানে বড় কোনো একটা ঝামেলা আছে। তো এমবিপিএস যখন তারা বলে তখন বড় বি ছোটো বি লেখে। তো ছোটো বি মনে হচ্ছে তোমার এখানে বিট বুঝায়, বা অন্য ওরাদের একটা আলাদা হিসাব আছে, ওরা নিজের মতো করে বানায় নিছে এটা। তো অ্যাকচুয়ালি তোমাকে যখন 20 এমবিপিএস দেওয়া হয়, তোমাকে 20 এমবিপিএস দেয় না ওরা, ওরা তোমাকে অনেক কম দেয় আরও, কিলোবাইটে। ওদের যে হিসাবটা থাকে ওটা কিলোবাইটে নিয়ে আসে ওরা। তো এটাকে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে ও একটা লাইন কতজনকে দিচ্ছে। এটা যখন ও ডেটাটা নিয়ে আসার পরে যদি ও 1 জিবি ডেটা এরকম 8 জনকে দেয়, তাহলে সেটাকে 8 ভাগ করলে যেটা পাবা, তো সেটা তোমার স্পিড। যদি এই ডেটাটা 16 জনকে দেয়, তাহলে 16 জনকে দেওয়ার পরে তোমার যেটুকু
থাকতেছে তোমার ভাগে, 1 জিবিকে 16 ভাগ করলে, অর্থাৎ 1024-কে 16 ভাগ করলে যতটুকু থাকে ততটুকু তুমি পাবা স্পিড, ঠিক আছে? ওই স্পিডে তোমাকে ওই সর্বোচ্চই তোমার স্পিড ওইটা। তো এখানে অ্যাকচুয়ালি ওদের উপর ডিপেন্ড করতেছে, কারণ আমরা সবাই শেয়ার লাইন ইউজ করি। তো যাই হোক, এখন ব্যান্ডউইথের এখানে 3 ধরনের ব্যান্ডউইথ, আসলে ব্যান্ডউইথের এখানে এটা ব্যাখ্যা দেওয়া নাই, তো আমি এই বই থেকে দেখাচ্ছি। যে এখানে দেখো ব্যান্ডউইথের কথা বলে যখন বলতেছি, তখন আমাদের এখানে 3 ধরনের ব্যান্ডউইথের কথা আছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রড ব্যান্ড। তো ন্যারো ব্যান্ড হচ্ছে কি সব থেকে কম গতি সম্পন্ন, সব থেকে কম গতি সম্পন্ন হচ্ছে ন্যারো ব্যান্ড। এটার গতির ক্ষমতা হচ্ছে 45 বিপিএস, অর্থাৎ প্রতি সেকেন্ডে 45টা করে ক্যারেক্টার পাস করবে প্রতি সেকেন্ডে, এবং সর্বোচ্চ হচ্ছে 300 বিপিএস, অর্থাৎ প্রতি সেকেন্ডে 300 করে তোমার ডেটা বা 300টা করে বিট পাস হবে। আর ন্যারো ব্যান্ডকে বা সাব ভয়েস ব্যান্ডও বলা হয়, এখানে লেখা আছে। আর সব থেকে কম গতিসম্পন্ন হয়, এটা ইউজ করা হয় হচ্ছে তো টেলিগ্রাফে। তো ন্যারো ব্যান্ড এখন ইউজ করা হয় না বললেই চলে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডে সাধারণত আমরা টিএনটি লাইনে যে কথা বলি সেটা ভয়েস ব্যান্ড ইউজ করে। তো এখন অবশ্য এটা উন্নত হয়ে ব্রডব্যান্ডে চলে গেছে, এটা আগের সময় এটা ভয়েস ব্যান্ডে ছিল। তো এটা হচ্ছে 9.6 এমবিপিএস, সরি কেবিপিএস, 9.6 কেবিপিএস বা 9600 বিপিএস প্রতি সেকেন্ডে। এটা ল্যান্ড ফোনে ইউজ করা হতো। তো এখন এটা কোথায় ইউজ করা হয়? এখন ল্যান্ড ফোনে তো ইউজ করা হয় না, কিন্তু আমাদের যে ছোট ছোট যে ডেটা ট্রান্সফারের ব্যাপার স্যাপার আছে, যেমন কম ক্ষমতা সম্পন্ন কার্ড রিডার, কম ক্ষমতা সম্পন্ন মেমোরি কার্ড, তারপরে তোমার কম ক্ষমতা সম্পন্ন কিবোর্ড মাউস, এইসব জিনিসে এই যে দেখো লেখা আছে কার্ড রিডার, এসব জায়গায় হচ্ছে এই ভয়েস ব্যান্ডটা ইউজ করা হয় এখন। এটার ডেটা যেহেতু কম এবং এখানে অনেকগুলো বিষয় জড়িত, এখানে প্যারালাল ডেটা বা সিকোয়েন্সিয়াল ডেটা কীভাবে পাস হচ্ছে সেটাও ডিপেন্ড করতেছে। তো তোমার ডিভাইসটা যত উন্নত হবে তত তুমি হচ্ছে তোমার এটা বাড়বে। তারপরেও এখানে আমাদের ডেটা পাস কিবোর্ডের জন্য বা ইসের জন্য, বিভিন্ন পেরিফেরালের জন্য আমাদের এর বেশি ডেটা স্পিড লাগে না, কারণ আমরা কিবোর্ডে যে কি স্ট্রোকগুলো ইউজ করি, ওই কি স্ট্রোকে একই সঙ্গে অনেকগুলো ডেটা পাস হয় এবং খুব দ্রুত কম সময় পাস হয়। তো আমাদের এত ডেটা লাগে না, এই জন্য আমাদের এখানে ভয়েস ব্যান্ডের মধ্যে এটা সীমাবদ্ধ করে রাখছে। আর লাস্টে আসছে হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের সম্পর্কে আমরা জানি, আমরা ব্রডব্যান্ড ইউজ করি। তো ব্রডব্যান্ড হচ্ছে গিয়ে তোমার এটা সর্বনিম্ন ডেটা হবে 1 মেগাবিট 1 এমবিপিএস, এবং সর্বোচ্চ যত খুশি তত হতে পারে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কতটুকু তোমার যে প্রোভাইডার আছে সে তোমায় কতটুকু দিচ্ছে। তো বড় বড় ক্ষেত্রে ব্রডব্যান্ডটা ইউজ করা হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ব্যান্ডউইথের যে ঘটনাটা, সেটা এটা আমরা জানি অ্যাকচুয়ালি, কিন্তু মেইন হচ্ছে 3টা পয়েন্ট যে আমাদের ব্যান্ডউইথ 3 ধরনের, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের রেঞ্জ কত? 45 থেকে 300। ভয়েস ব্যান্ডের রেঞ্জ কত? 9600। এবং ব্রডব্যান্ডের সর্বনিম্ন হচ্ছে 1 এমবিপিএস। ওকে, এরপর আসা হচ্ছে আমার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা মেথড। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে 2 ধরনের হয় মেথড। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, একটা হচ্ছে সিরিজ বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি? যদি উদাহরণ দিই তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে ভিআইপি ডেটা ট্রান্সমিশন, আর সিরিজ ও সিরিয়াল হচ্ছে গিয়ে তোমার গরিব টাইপের যেটা আছে সেটা। একজন ভিআইপি যখন তার বাসা থেকে অন্য কোথাও যাবে বা এক জায়গা থেকে অন্য কোথাও যাবে, তখন সে কী করবে? সে চাবে যে সে যে রাস্তাটা ইউজ করতেছে সেই রাস্তায় যেন কোনো রিস্ক না থাকে বা সেই রাস্তায় যেন কোনো ইস্যু না থাকে। তো সেজন্য সে কী করবে? ওই রাস্তায় সে একাই যাবে, এবং তার সাথে অন্য কেউ থাকবে না। এবং অন্যরা যদি ওই একই ডেস্টিনেশনে পৌঁছাতে চায় তাহলে তাকে কী করতে হবে? আরেকটা রাস্তা ব্যবহার করতে হবে। এরকম যদি আরেকজন থাকে তাহলে সে আরেকটা রাস্তা ইউজ করবে। তো অ্যাকচুয়ালি বলা যায় প্যারালাল ডেটা ট্রান্সমিশন অ্যাকচুয়ালি প্যারালাল সার্কিটের মতো। এখানে ডেটাগুলো যখন পাস হয়, সাপোজ 8টা বিট একসাথে পাস হবে, 8টা বিট যখন একসাথে পাস হবে তখন সেটা 8টা আলাদা আলাদা রাস্তা দিয়ে যাবে। অর্থাৎ 1 বাইট ডাটার জন্য তারা 1 বাইটকে প্রতি বিট, যেহেতু বিপিএস আকারে পাস হচ্ছে, তো তারা কী করবে? তারা আলাদা আলাদা রাস্তা দিয়ে ডেটাগুলোকে পাস করাবে এবং সিমালটেনিয়াসলি একসাথেই পাস করবে তারা। অর্থাৎ এ যখন এখানে আসে তখন অন্য রাস্তায় যে সেখানে থাকবে, এই জন্য এখানে থাকবে, কিন্তু তাদের রাস্তাটা হবে ভিন্ন। এটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আর যদি সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কথা বলি তাহলে ডেস্টিনেশন দুইটা ঠিকই থাকবে, কিন্তু একই রাস্তা দিয়ে একই সাথে অনেকজন যাবে, পরপর এভাবে মনে করো 8জন যাচ্ছে।
তো এটা হচ্ছে সিরিজ বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিরিজ সার্কিট, আর প্যারালাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে গিয়ে প্যারালাল সার্কিট ফলো করতেছে। তো এখানে আমাদের যেটা হচ্ছে যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্যারালাল ডেটা ট্রান্সমিশনে এখানে আমাদের যে সেন্ডার আছে আর যে রিসিভার আছে তারা ডেটাগুলো যখন সেন্ড করে তখন কি করে, তখন প্যারালালি সেটাকে সেন্ড করে, এবং যখন রিসিভ করা হয় ডেটাটা তখন সেটা প্যারালালি রিসিভ করা হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে পাঠানো হয় সিরিয়ালি একটা ওয়ে দিয়ে, একটা পাথ দিয়ে একসাথে সবাই যাবে, এবং রিসিভ যখন হবে তখন এক পাথে সবাইকে রিসিভ করতে হবে। এটা হচ্ছে প্যারালাল এবং সিরিয়ালের পার্থক্য। তো এখন এই যে দেখা যাচ্ছে যে ছবিটা দেখতেছে, এই ছবিতে করছে। তো যেটা হয় যে প্যারালাল ডেটা ট্রান্সমিশনে ডেটাটা খুব দ্রুত পাস হয়, হ্যাঁ এটা দ্রুত পাস হয়, কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ডেটাটা একটু স্লো পাস হয়। তো কিন্তু সমস্যাটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন যখন হবে তখন এটার কস্ট বেড়ে যাবে, কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে কস্টটা অতটা বৃদ্ধি পাচ্ছে না। যেমন এখানে উদাহরণ দিয়েছে যে আমাদের ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বা প্রিন্টার পোর্টের ক্ষেত্রে বিভিন্ন যেখানে ফাস্ট ট্রান্সমিশন দরকার হয় সেখানে প্যারালাল ডেটা ট্রান্সমিশন ইউজ করা হয়, যেখানে অতটা ফাস্ট দরকার হয় না। যেমন এখানে প্রিন্টারের কথা, কেবলের কথা বলছে, প্রিন্টারের পোর্ট বা কেবল। এখন প্রিন্টারের পোর্ট বা কেবলে দেখবো অনেকগুলো পোর্ট তার একসাথে থাকে, আগের যেটা হইতো, এখন এটাকে যদি ইউএসবির মধ্যে নিয়ে আসছে। কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশন উদাহরণ দিচ্ছে হচ্ছে ইউএসবি সিরিয়াল বাস, অর্থাৎ ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। যেমন আমাদের যে ইউএসবি পোর্টটা আছে ওখানে মাত্র 4টা পয়েন্ট থাকে, তার মধ্যে 2টা পয়েন্ট থাকে পজিটিভ নেগেটিভের, আরেকটাতে ডেটা পাস হয়, আরেকটাতে কি জানি হয়, এরকম 4টা ভাগ আছে। তো এটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে বা সিরিয়ালি ওটা পাস করে। তো এখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে আমরা দেখবো হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন হয় কীভাবে একটা ডেটা যখন একটা সেন্ডার পাঠায় সেটা যখন রিসিভ হয় তখন এদের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা পাঠাইলেই কি ওটা রিসিভ করে নাকি পাঠানোর একটু দেরি করে রিসিভ করে সেটা আমরা দেখব। তো বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে ডেটা ট্রান্সমিশন, এটা শুধুমাত্র সিরিয়াল পদ্ধতিতে হয়। তো পাঠানোর সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকে ক্লক মনে হচ্ছে তারা এখানে একটা সিগন্যাল হিসেবে ইউজ করে, যে এখানে যখন তোমার একটা ডিভাইস যে প্রেরক যখন ডেটা পাঠাবে তখন গ্রাহক এটা গ্রহণ করবে, এবং সেটা যাতে একই সাথে হয় কিংবা এটা শেষ হচ্ছে কোথায় শুরু হচ্ছে কোথায় এটা ইউজ করার জন্য বিট সিঙ্ক্রোনাইজেশনটা বোঝা জরুরি। তো বিট সিঙ্ক্রোনাইজেশন হয় হচ্ছে 3ভাবে, হ্যাঁ একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস ওয়েতে, একটা হচ্ছে আইসোক্রোনাস ওয়েতে। তো আমি আগে একটু ব্যাখ্যা দিই সিঙ্ক্রোনাস কি, আইসোক্রোনাস কি। অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে গরিব ডেটা ট্রান্সমিশন, সিরিয়ালের মধ্যেও সবথেকে গরিব। সিরিয়াল তো এমনি গরিব, তার মধ্যে অ্যাসিঙ্ক্রোনাস আরও গরিব। কীভাবে, এটা যখন ডেটা ট্রান্সমিট করে তখন এটা ডেটা ট্রান্সমিট করে অ্যাকচুয়ালি বিট আকারে, ঠিক আছে, বিট আকারে ডেটা ট্রান্সমিট করে। তো অ্যাসিঙ্ক্রোনাস যেটা সেটা হচ্ছে এটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা সিঙ্ক করে না। তো যখন ডেটা এইখান থেকে মনে করি এটা হচ্ছে উৎস আর এটা হচ্ছে ডেস্টিনেশন, সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। তো সোর্স থেকে মনে করো ডেস্টিনেশনে ডেটা যাবে। তো সোর্স যখন ডেটা পাঠায় তখন সাপোজ ও 1 বিট ডেটা পাঠাবে, 1 বাইট ডেটা পাঠাবে, অর্থাৎ এখানে ধরো 8 বিট ডাটা যাবে, অর্থাৎ এরকম 8টা বিট যাবে, 8টা বিট যাচ্ছে। তো 8টা বিট যেতে হলে এখন ওইখানে যখন অনেকগুলো ডেটা একসাথে পাস হয় তখন কিন্তু বোঝার উপায় থাকে না যে এখানে শুরু কোনটা শেষ কোনটা। যেমন তুমি যদি এখানে 20-র বাইনারি পাঠাও, 20-র বাইনারি কত হবে সেটা তোমাকে হিসাব করে 8 বিটে তুমি রূপান্তর করলা, 8 বিটে রূপান্তর করার পরে তুমি সেটা পাঠাচ্ছ। এখন এটা শুরু কোথায়, 20-র শুরুটা কোথায় আর শেষ কোথায় এটা বোঝার জন্য যেটা করে ও কী করে, এখানে 2টা স্টার্ট বিট দিয়ে দেয়, ঠিক আছে, স্টার্ট বিট ইউজ করে, এটা হচ্ছে স্টার্ট বিট। আর এখানে 1টা বা 2টা স্টপ বিট ইউজ করে, স্টপ বিট। তো কী হয় যে যখন অ্যাসিঙ্ক্রোনাসের মাধ্যমে ডেটা পাস হয় তখন আমাদের এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট দিয়ে এখানে তোমার ডেটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে, যে 20 কোথায় শুরু হচ্ছে শেষ হচ্ছে এটা বোঝায়। তো এখানে অ্যাসিঙ্ক্রোনাস যদি আমি বলি তাই অ্যাসিঙ্ক্রোনাসটা আমাদের কিবোর্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়। এবং অ্যাসিঙ্ক্রোনাস ডেটার একটা অসুবিধা হচ্ছে যে এইটায় ডেটার কোনো থাকে না,
টাইম ইন্টারভাল থাকে না। টাইম ইন্টারভাল বলতে তোমার এখন তুমি এইমাত্র একটা ডেটা পাঠাইলা, এরপরে পরবর্তী কখন ডেটা তুমি পাঠাবা তার কোনো গ্যারান্টি নাই। হয়তো বা তুমি সঙ্গে সঙ্গে পাঠাতে পারো, অথবা তুমি আরও 1 ঘন্টা পরে পাঠাতে পারো। যেমন আমি যদি কিবোর্ডে কারো নাম লিখতে যাই, আমি এখন কিবোর্ডের মধ্যে এখানে লিখতেছি ওয়ার্ড ওপেন করে, যে আমি এখন লিখবো হচ্ছে আসিফ। তো আসিফ এর পাশে এস আছে, তার মানে এ চাপ দিয়ে আমি এস চাপ দিতে পারবো। এ চাপ দিয়ে আমি এস চাপ দেওয়ার পরে আই আসে হচ্ছে উপরে সিরিজে একদম ডান পাশে। তো আমাকে আমি যদি কিবোর্ডে নতুন হই তাহলে আমি আই খুঁজতে হবে। আই খুঁজে আমি আইতে প্রেস করব। তারপরে আমি এখন কী করব, এফ খুঁজব। তো এফ আমি 26টা লেটারের মধ্যে আমি যদি এফ খুঁজতে যাই আমার একটু সময় লাগবে। তো দেখা যাচ্ছে আসিফ যে ডেটাটা আমি পাঠালাম, ASIF, আসিফ যে ডেটাটা আমি পাঠালাম, এই আমি পাঠালাম এইমাত্র, এসটা আমি 1 সেকেন্ড ডিলে করে পাঠালাম, আই পাঠাতে আমার 3 সেকেন্ড সময় লাগলো, আর এফ পাঠাতে আমার ধরো আরও 5 সেকেন্ড সময় লাগলো। তো দেখা যাচ্ছে যে এর সাথে এসের পার্থক্য হচ্ছে 1 সেকেন্ডের, এসের সাথে আই এর পাঠানোর পার্থক্য হচ্ছে 3 সেকেন্ডের, আর আইয়ের সাথে এফ এর পাঠানোর পার্থক্য হচ্ছে 5 সেকেন্ডের। তো এখানে টাইম ইন্টারভালটা কিন্তু ফিক্স না। সো এখানে ডেটা যে একই সাথে পৌঁছাবে তারও কোনো গ্যারান্টি নাই, আবার ডেটা যে একই সাথে পাঠাবো আমি তারও কোনো গ্যারান্টি নাই। তো এইখানে এমন একটা সিস্টেম এটা ইউজ করা হয় যে সিস্টেমে ডেটাটা পাঠানো অ্যাকচুয়ালি আর্জেন্ট কিছু না, এবং এটা সিঙ্কিং যে সঙ্গে সঙ্গে হইতে হবে এমনও কিছু না। এইসব সিস্টেমে হচ্ছে কি এই ধরনের ডেটা সিঙ্ক্রোনাইজেশন ইউজ করা হয়। তো অ্যাসিঙ্ক্রোনাস বলতে বোঝা যাচ্ছে যে এখানে সিঙ্কিং ব্যাপারটা আসলে অতটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে ডেটাটা পাঠানো। এই গেল একটা বিষয়। আর অ্যাসিঙ্ক্রোনাস অ্যাকচুয়ালি খুবই কম খরচে বানানো যায়, এই কারণে আমাদের সস্তা যে সকল জিনিসপাতি আছে এগুলোর মধ্যে অ্যাসিঙ্ক্রোনাস, অর্থাৎ যেখানে ডেটাটা অত মিসিং গেলেও বা ইস্যু হলেও কোনো সমস্যা না, এইসব ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ইউজ করা হয়। এখন আসে সিঙ্ক্রোনাসে। সিঙ্ক্রোনাস অ্যাকচুয়ালি ছোটো ছোটো ডেটা পাঠায় না, সিঙ্ক্রোনাস যে সিস্টেমটা আছে এটা বড় বড় ডেটা পাঠায়। সিঙ্ক্রোনাস সিস্টেম যেটা আছে, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন যেটা, এখানে দেখো কম্পিউটার র্যাম, ক্যাশ, সিপি মেমোরি, ছোটো ছোটো যেগুলো আছে ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর জন্য অ্যাসিঙ্ক্রোনাস সুবিধাজনক। ঠিক আছে। আর সিঙ্ক্রোনাস যেটা আছে, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে কী হচ্ছে, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে আমাদের ডেটাটা যখন যাচ্ছে তখন অবশ্যই সেই ডেটাটা একটা ব্লক আকারে পাঠানো হয়। ঠিক আছে, ব্লক। এখন ব্লক বলতে বোঝায় যে যেখানে আমাদের ডেটা বাল্ক আকারে থাকতেছে। যেমন এখানে মনে করো এখান থেকে ডেটা যাচ্ছে এখানে, তো এখানে আমাদের যখন ডেটাটা যাবে তখন এটা বিট আকারে যাবে না, এটা যাবে হচ্ছে বাইট আকারে। ঠিক আছে, বাইট আকারে যাবে, অর্থাৎ 50 বাইট বা 70 বাইট এরকম বড় বড় বাইট আকারে যাবে। এবং সিঙ্ক্রোনাসের সবথেকে বেস্ট যে ইউজটা সেটা তোমরা দেখবা, তোমরা যখন কোনো কিছু গুগল সার্চ করে ডাউনলোড করো, অর্থাৎ কোনো ছবি বা ইউটিউব থেকে কোনো গান টান কিছু ডাউনলোড করতেছো, সেই ক্ষেত্রে দেখবা তোমাদের ডাউনলোডটা কিন্তু সিমালটেনিয়াসলি হইতেই থাকে। অথবা একটা ছোটো ছবির কথা বলি, ধরো তোমার মোবাইলে তুমি একটা সার্চ করলা যে তুমি ডেওয়ান জনসনকে দেখতে চাচ্ছ, ইনস্টাগ্রামে এখন সবথেকে বেস্ট ইনফ্লুয়েন্সার হচ্ছে সে, দ্য রক। তো মনে করো তুমি রকের ছবি ডাউনলোড করে ওয়ালপেপার দিবা। এখন রকের যে ছবিটা তুমি গুগলে দেখছো, সেই ছবিটা তোমার মোবাইলে যখন ডাউনলোড করতেছো তখন কিন্তু যতক্ষণ না পর্যন্ত রকের ফুল ফাইলটা, এই ছবিটা ফুল ডাউনলোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ডাউনলোড স্টপ করতেছে না। অর্থাৎ যখন তোমার এখান থেকে ডেটা পাঠানো শুরু করছে সার্ভার থেকে, তোমার মোবাইলে যতক্ষণ না পর্যন্ত সেটা ডাউনলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকা অবস্থায় ডাউনলোড হচ্ছে। যখন দেখবা যে তুমি যদি এখানে মাঝখানে ইন্টারনেট কানেকশন কেটে দাও, যে টেস্ট করার জন্য যে দেখি কী হয়, অর্ধেক ছবি আসে না পুরো ছবি আসে, তুমি দেখবে যে ফাইলটা ডাউনলোড হয় নাই, ইন্টারাপ্টেড হয়ে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাসের মধ্যে যখন যায় ডেটাটা তখন ফুললি সিঙ্ক হয়ে যায়, অর্থাৎ যেখান থেকে যাচ্ছে এবং যে পাচ্ছে তাদের মধ্যে একটা ক্লক সিঙ্কিংয়ের ঘটনা ঘটে, যার কারণে যখন ডেটাগুলো যায় তখন সিঙ্ক হয়ে যায়, যে কটটুক গেছে আর কটটুক গেলে ফুলফিল হবে, এবং তখন এখানে ডাউনলোড হয়ে যায়। কখনও তুমি দেখবা না যে তোমার ছবিটা, দেখা গেল ডেওয়ান জনসনের ছবি, তোমার অর্ধেক ওর মাথা পর্যন্ত ডাউনলোড হয়েছে, ওর শরীরের ডাউনলোড হয় নাই, লোগোটোকো শরীরে যে বুকে একটা লোগো আছে, ট্যাটু আছে, ওইটা ডাউনলোড হয় নাই। তো এই জিনিস তুমি কখনো পাবা না, যে অর্ধেক ছবি ডাউনলোড হয়েছে আর বাকি অর্ধেক সাদা রয়ে গেছে ফাইলটার, এটা তুমি কখনো পাবা না। এটা পাইতে পারো যদি তুমি অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম ফলো করো, এটা কম হইতে পারে, তাও চান্স কম, কিন্তু সিঙ্ক্রোনাসে এটা হওয়ার কোনো চান্স নাই। সিঙ্ক্রোনাসে সবসময় জিনিসটা সুন্দরভাবে সাজানো থাকে, এবং সিঙ্ক্রোনাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা টাইম ডিলে যেটা আছে, টাইমিংয়ের ডিলে খুবই কম। ঠিক আছে, টাইমিংয়ের ডিলে এবং ডেটাগুলোর মধ্যে যে টাইম দিলে সেটা হচ্ছে পারফেক্ট, এটা কোনো ছোটো কম বড় না। যেমন আসিফের ক্ষেত্রে আমাদের 1, 3, 5 সেকেন্ড ছিল, তো এখানে এরকম কোনো ইস্যু নাই। এখানে
যাবে তো একদম সিঙ্ক হয়ে ওইভাবেই যাবে, এবং না গেলে যাবে না। এইভাবে হচ্ছে আমাদের এখানে, এবং গুগলে যখন ছবিগুলো আপলোড হয় বা গুগল থেকে তুমি ডাউনলোড করো, তখন হচ্ছে এই ঘটনাগুলো ঘটে, তখন এখানে এই যে এই ধরনের সিঙ্কিং ইউজ করা হয়, সিঙ্ক্রোনাইজ যেটা সেটা ইউজ করা হয়। আর লাস্টে যদি আইসোক্রোনাসের কথা বলি, তো সিঙ্ক্রোনাস দেখলাম। এবার যদি আইসোক্রোনাসের কথা বলি, আইসোক্রোনাস সিস্টেমে হচ্ছে তোমার এখানে জিনিসটা হচ্ছে তোমার রিয়েল টাইমে হয়। এই যেখানে লিখে দিছে এরা যে রিয়েল টাইমে ডেটা হয়। যেমন তুমি যদি তোমার বন্ধু থাকে কোথায়, তোমার বন্ধু থাকে হচ্ছে মনে করো তোমার পাশের রুমে, তোমার বন্ধুর একটা ফেসবুক আইডি আছে, তোমার একটা ফেসবুক আইডি আছে। তুমি কি করলে, তোমার বন্ধুর ছবি আসলো সামনে, তোমার বন্ধু তোমার পাশেই বসে আছে, আড্ডা দিচ্ছ তোমরা, তোমার বন্ধুর একটা ছবি আসলো, তো তুমি কী করলা, তুমি সঙ্গে সঙ্গে লাইক বাটনটায় চাপ দিয়ে হাহা সে প্রেস করলাম। তুমি কী করলা, তোমার বন্ধুকে একটা হাহা দিলাম, ঠিক আছে, হাহা দিলাম। তো হাহা দিলে কি হবে, তোমার বন্ধুর সঙ্গে সঙ্গে তার কাছে নোটিফিকেশন চলে গেল যে তোমার পাশের বন্ধু তোমাকে একটা হাহা রিয়াক্ট দিছে তোমার ছবিতে। এই যে তুমি মেসেজটা পেলা, এখন তুমি ওকে পাঠাইছো কোথায়, তুমি তো ওর প্রোফাইল পিকচারে ক্লিক করছো, ক্লিক করার সাথে সাথে ওর মোবাইলে নোটিফিকেশন চলে আসছে। অ্যাকচুয়ালি কি তোমার থেকে ওর কাছে ট্রাভেল করছে না, তুমি যখন ডেটাটা পাঠাইছো, তুমি যখন ওকে ক্লিক করছো, ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন গেছে হচ্ছে তোমার ফেসবুকের যে ক্যালিফোর্নিয়াতে বা আমেরিকাতে যে সার্ভারটা আছে, সার্ভারে একটা নোটিফিকেশন গেছে, ওই সার্ভার থেকে নোটিফিকেশনটা তোমার ফ্রেন্ডের ফোনে আসছে। তো এই যে ডেটাটা ট্রাভেল করলো এতক্ষণ, এত পথ ট্রাভেল করতে গেলে কিন্তু সে এই পথ কিন্তু ডিরেক্টলি ট্রাভেল করে নাই, এর মাঝখানে আমাদের বাংলাদেশে তো ফেসবুকের ডেটা সেন্টার নাই বা সার্ভার নাই, তো এটা কী হয়েছে, ইন্ডিয়াতে আছে, তো ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া থেকে দেখো মালয়েশিয়ায় গেছে, মালয়েশিয়া থেকে সৌদি আরব গেছে, ওইখান থেকে মনে করো যে 7 সাগর 13 নদী পার হয়ে আমেরিকাতে গেছে, আবার ঘুরে যখন আসতেছে তখন কিন্তু ওই রাস্তা দিয়েই সে ফেরত আসে বা অন্য কোনো রুট দিয়ে সে তোমার বন্ধুর মোবাইলে এসে নক করছে। অ্যাকচুয়ালি এখানে ঘটনা ঘটে যেটা হচ্ছে গিয়ে যখন আমরা লাইক দিই তখন অ্যাকচুয়ালি সার্ভারের মধ্যে যে ওর প্রোফাইল আছে, সার্ভারের প্রোফাইলের মধ্যে লাইকটা পড়ে বা নকটা দেয়। তো এই জন্য হচ্ছে আমাদের যদিও এটা দেখা যাচ্ছে ঘটনা ঘটতেছে সার্ভারের মধ্যে আমেরিকাতে, কিন্তু আমরা বাংলাদেশে বসে ইনস্ট্যান্টলি জিনিসটা দেখতে পারি। তো এটা যেহেতু একই সাথে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে এক্সট্রিম লেভেলের সিঙ্কিং, এবং এই জন্য এটাকে আইসোক্রোনাস বলা হয়। আর আইসোক্রোনাসের ক্ষেত্রে টাইম দিলে যেটা আছে, টাইম দিলে নাই বলতে চলে, তাও 0.25 কত মাইক্রোসেকেন্ড না কত এরকম ধরা হয়, কিন্তু ওটা না ধরার সমানই। তো এই জন্য আমাদের একদম আমরা যে গেম খেলি, গেমিংটাও কিন্তু আইসোক্রোনাসের মাধ্যমে হয়, যে আমরা পাবজি খেলি, তারপরে যে আমরা পিংয়ের হিসাবটা করি, পিংয়ের হিসাবটা ওইভাবে আসছে। তো এরকম অনেকগুলো ডিটেলস এটার সাথে জড়িত আছে। তো এই হচ্ছে কি আমাদের মূল বিট সিঙ্ক্রোনাইজেশন যেটা আমরা বলতেছি, সেই বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে এইভাবে হচ্ছে। তো 3 ধরনের বিট সিঙ্ক্রোনাইজেশন দেখলাম আমরা, যে অডিও ভিডিও কল যেটা আছে, আমরা যখন ভিডিও কলে কথা বলি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভিডিও কলটা আসছে হচ্ছে আমাদের রেকর্ডিং থেকে। আমরা যে ভিডিও রেকর্ড করতাম, সেই আমাদের ফোন কিন্তু প্রতিনিয়ত আমাদের ওই ভিডিওটা রেকর্ড করতে থাকে, রেকর্ড করে সার্ভারে পাঠায়, সার্ভার থেকে অপরজনের কাছে যায়, আবার ওর ভিডিওটা রেকর্ড হয়ে আমার কাছে আসে, এইভাবে কিন্তু হচ্ছে। তো রেকর্ড এই জন্য হচ্ছে তোমার এখানে আইসোক্রোনাসটা খুবই জরুরি। এখানে যদি সিঙ্ক্রোনাস আসতো তাহলে এটা ভিডিওর টাইমিং ডিলেটা অনেক বেড়ে যেত, এই কারণে এটা আইসোক্রোনাস ইউজ করা হয়েছে। অডিও কলের ক্ষেত্রেও সেম জিনিস। তো মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেখানে ইনস্ট্যান্ট জিনিসগুলো ঘটা দরকার, সেসব ক্ষেত্রে এই ধরনের জিনিস হয়, যেমন গেম খেলার ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশনের যে বিট সিঙ্ক্রোনাইজেশন যেটা ছিল এটা। তো বিট সিঙ্ক্রোনাইজেশন হয় শুধুমাত্র সিরিয়াল ডেটার ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে হয় না। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের অনেকক্ষণ এই ছিল হচ্ছে আমাদের কি এটা, তো এটা ছিল হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডের একটা পার্ট। এখন আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোডটা একদম সহজ জিনিস, তোমরা এটাই অলরেডি অনেকেই ইউজ করতেছো এখনও। তো মোডের ক্ষেত্রে আমাদের এখানে এক ধরনের মোড আছে, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে সিমপ্লেক্স, 2 নম্বরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, 3 নম্বরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স হচ্ছে কি তোমার 1 to 1, এটা 1 to 1 বলা হয়। তুমি মনে করো মাহফুজুর রহমান টিভিতে গান গাচ্ছে, ঠিক আছে, মাহফুজুর রহমান তার চ্যানেলে এটিএন বাংলায় ইভা রহমানের সাথে গান গাচ্ছে। এখন মাহফুজুর রহমান যখন গান গাচ্ছে তখন কি হচ্ছে, বাংলাদেশে যারা এটিএন বাংলা চ্যানেল ওই মুহূর্তে দেখতেছে, এটিএন বাংলা চ্যানেলের দর্শকরা মাহফুজুর রহমানের গান শুনতে পারতেছে, কিন্তু তার ওই গান শুনে
তুমি যে তাকে একটা গালি দিবা সেই সুযোগটা কিন্তু সে তোমাকে দিচ্ছে না, কারণ এটা একমুখী প্রবাহ বলা হয়, একমুখী ডেটা ট্রান্সমিশন। তো এই ক্ষেত্রে আমাদের, যেমন আমরা যখন রেডিও শুনি, রেডিওতে আমাদের রেডিওতে যা শুনি সেটা আমাদের শুনে কিন্তু রিপ্লাই দেওয়ার কোনো অপশন থাকে না, এখানে আমাদের শুধুমাত্র শুনতেই হয়। তো শোনার যে ব্যাপারটা সেটা হচ্ছে সিমপ্লেক্স, যে এটা একদিকেই প্রবাহ হবে, দুইমুখী প্রবাহ হবে না। আর দ্বিতীয়টা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স জিনিসটা সহজেই, যখন আমরা রেডিওতে কথা শুনি সেটা সিমপ্লেক্স সিস্টেমে হয়। এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে গিয়ে তোমার যখন এটা মেনলি হয় হচ্ছে যাদের কাছে ওয়াকিটকি আছে তারা এই জিনিসটা ভালো বুঝে। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে তোমার ডেটা যখন যায় তখন এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ সিমপ্লেক্স, কিন্তু এটার মধ্যে দুইটা হাফ ডুপ্লেক্সে মানে দুই পক্ষেরই সিমপ্লেক্স সুবিধা থাকে। এই পক্ষেরও সিমপ্লেক্স সুবিধা থাকতেছে, এই পক্ষেরও থাকতেছে, কিন্তু একই সাথে দুজন কথা বলতে পারতেছে না। তো যখন ওয়াকিটকি থেকে আরেকটা ওয়াকিটকিতে যোগাযোগ করা হচ্ছে, তখন যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি কথা শেষ করতেছে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কথা শুরু করতে পারবে না। এই ব্যক্তি কথা শেষ করার পরে যখন সে সিগন্যাল দিবে যে আমার কথা শেষ বা ওভার বলবে, তখন দ্বিতীয় ব্যক্তি তখন প্রথম ব্যক্তিকে আবার কথা শোনাতে পারবে। তো এখানে যেটা হয় যে সিমপ্লেক্সের মধ্যে কি হয়, সিমপ্লেক্সে যেটা সেন্ডার থাকে, যে মাইক দেশে কথা বলতেছে, সেই মাইকটাকে আমাদের রেডিওতে সম্প্রচার করে। মাইকের থেকে অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল হয়ে আমাদের রেডিওতে এসে ওটা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হয়, তারপর আমরা শুনতে পারি। এখানে যেটা হয়, এখানে একটা ডিভাইসই, এই ডিভাইসটার মধ্যেই সব আছে। যদি এখানে মিডিয়াটা আছে, মিডিয়াটা এখানে কাজ করে, এন্টিনাটা এদের আছে, আর এখানে একটা ওয়াকিটকি আছে, ধরো এই একটা ওয়াকিটকি, একটা ওয়াকিটকি। তো এখান থেকে বড় একটা স্পিকার থাকে ওয়াকিটকির মধ্যে, এখানে একটা স্পিকার থাকে। তো এখানে একটা বাটন থাকে, যখন তুমি বাটনে প্রেস করবা, সেই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা রিসিভার হয়ে যায়, বাটন ছেড়ে দিলে সেটা স্পিকার হয়ে যায়। ঠিক আছে, ওয়াকিটকির মধ্যে যখনই তুমি বাটনে প্রেস করে ধরবা তখন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে হচ্ছে রিসিভার, তখন সেটা এই মাউথ স্পিকারটা মানে বড় স্পিকারটা তখন রিসিভারের কাজ করে। আর যখন এখানে তুমি স্পিকারটা ছেড়ে দিবা তখন সঙ্গে সঙ্গে সেটা তোমার ইসের কাজ করে, স্পিকারের কাজ করে। তো এই জন্য এখানে কোনোভাবেই ফুল ডুপ্লেক্স মোড আনা সম্ভব না, এখানে এই জন্য হাফ ডুপ্লেক্স রাখা হয়েছে। কিন্তু আমাদের ফোন যেটা আছে, আমাদের ফোনে কিন্তু উপরের সাইডে থাকে একটা স্পিকার যেখানে কথা শোনা যায়, এবং নিচের সাইডে থাকে একটা মাউথ পিস যেখান থেকে কথা বলা যায়। সো এখানে আমাদের যে সিস্টেমটা করা হয়েছে, একই সাথে তুমি কথা বলতেও পারবা এবং শুনতে পারবা, অর্থাৎ দুই পক্ষই একই সাথে ডেটা ট্রান্সফার করতে পারবে এবং সিমিলটেনিয়াসলি একই সাথে পারবে, যুগপৎ যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। যখন আমরা ফোনে কথা বলি সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে কথা বলি, যখন ওয়াকিটকিতে কথা বলি তখন সেটা হাফ ডুপ্লেক্স মোডে কথা বলি, আর যখন সিমপ্লেক্স মোডে কথা বলি তার মানে হচ্ছে রেডিওতে এক পক্ষে আমরা শুনতে পারি যখন, বা শুধু বলতে পারি, তখন হচ্ছে সেটা সিমপ্লেক্স মোডে চলে। তো এই ছিল হচ্ছে এক প্রকারের ডেটা ট্রান্সমিশন মোড। আরেক প্রকারের মোড আছে, সেটা হচ্ছে গিয়ে ইউনিকাস্ট, এটা কাস্টিং মেথড। তারপর হচ্ছে ব্রডকাস্ট, আর হচ্ছে মাল্টিকাস্ট। তা ইউনিকাস্ট হচ্ছে গিয়ে ওই যে ইউনিকাস্ট অ্যাকচুয়ালি ওই যে মাহফুজুর রহমান বলতেছে তোমরা শুনতেছো, এখন এখানে ধরো আমি শুনতেছি বসে বসে, মাহফুজুর রহমান এখানে গান গাচ্ছে, আমি এখানে বসে শুনতেছি গান। তো আমি যদি মাহফুজুর রহমানের গান শুনি, তার মানে আমার সাথে মাহফুজুর রহমানের সম্পর্কটা হচ্ছে ইউনিকাস্ট মোডেতে আমরা গান শুনতেছি। ঠিক আছে, তার মানে এখানে দুইটা মোড একসাথে কাজ করতেছে, একটা হচ্ছে ইউনিকাস্ট কাজ করতেছে, একটা হচ্ছে সিমপ্লেক্স মোড কাজ করতেছে। ঠিক আছে, সিমপ্লেক্স ইউনিকাস্ট একই সাথে কাজ করতেছে। এখন এই মাহফুজুর রহমানের গান যদি আরও একজন শুনে এবং আরও একজন শুনে, তাহলে কয়জন শুনলো একই সাথে মাহফুজুর রহমানের গান? একই সাথে মাহফুজুর রহমানের গান শুনলো হচ্ছে 4 জন। তাহলে সেই ক্ষেত্রে যে মোডটা এখানে কাজ করছে সেটা হচ্ছে ব্রডকাস্ট। সে বলতেছে, একজন বলতেছে, সবাই শুনতেছে। একটা ক্লাসে আমি যখন যখন কথা বলতেছি তোমরা সবাই শুনতেছো, তো এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট মেথড। তা ব্রডকাস্ট মেথডেও কিন্তু ইউনিকাস্ট আছে, কারণ দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকে যদি আমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, তাহলে এখানে ব্রডকাস্টের সাথে সাথে ব্রডকাস্টের সাথে সাথে সিমপ্লেক্স মোডও কাজ করতেছে, কারণ এখানে কিন্তু বলার কোনো সুযোগ নেই, এখানে শুধুমাত্র শোনার সুযোগ আছে। তো এটা হচ্ছে তোমার যখন একজন শুনতেছে মাহফুজুর রহমানের গান তখন সেটা ইউনিকাস্ট সিমপ্লেক্স, যদি এখানে অনেকজন শুনে একসাথে তখন সেটা হচ্ছে গিয়ে ব্রডকাস্ট সিমপ্লেক্স। ঠিক আছে, এখন এমন সুযোগ কিন্তু নাই যে আচ্ছা মাল্টিকাস্টটাকে বুঝাই নিই। মাল্টিকাস্ট হচ্ছে কি, আমি চাচ্ছি মনে করো একটা রুমের মধ্যে 10 জন মানুষ আছে, এখন 10 জন মানুষ এখানে বসে আছে, অথবা 5 জন মানুষ বসে আছে। তো এটা হচ্ছে আমি,
তো আমি চাচ্ছি আমি 5 জনের সাথে কথা বলবো না, আমি পয়েন্ট চুজ করে করে যে কয়জন ইচ্ছা আমার সে কয়জনের সাথে কথা বলবো। তা আমি বললাম যে আমি তোমার সাথে বলবো, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার সাথে কথা বলবো, বাকি যে 2জন আছে এদের সাথে আমি কথা বলবো না। এই যে আমি চুজ করে নিলাম, মাল্টিপল পার্সনকে আমি চুজ করে নিলাম, এটাই হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। এখন মাহফুজুর রহমানের কিন্তু এই সুযোগ নাই, সে মাল্টিকাস্ট ইউজ করবে, কারণ সে কিন্তু চাইলেই যে যখন বলবে তখন সবার সাথেই বলতে হবে, কারণ ব্রডকাস্ট মেথডেই সেটা কাজ করে, সেটা মাল্টিকাস্টে কাজ করে না। আমার টিভিতে দেখাবে, তোমার টিভিতে দেখাবে না, এরকম সুযোগ কিন্তু নাই। তো এই জন্য আমাদের যদি মাহফুজুর রহমান কথা বলে তাহলে সেটা অবশ্যই ব্রডকাস্টের মধ্যে ফেলতে হবে। কিন্তু যদি এরকম হয় যে আমার কাছে একটা কম্পিউটার আছে আর 5টা প্রিন্টার আছে, তো আমি 5টা প্রিন্টারের মধ্যে আমি শুধু যে কোনো একটা প্রিন্টারে প্রিন্ট দিব, তাহলে আমার কম্পিউটার থেকে যদি আমি 3 নাম্বার প্রিন্টারে প্রিন্ট দিই তাহলে সেটা হবে একটা মাল্টিকাস্ট, এবং এটাকে মাল্টিকাস্টও বলা যায়, ইউনিকাস্ট। তবে মাল্টিকাস্ট উদাহরণ যদি বলা হয় তাহলে স্পেসিফিকভাবে মাল্টিকাস্টে একটার বেশি ডিভাইস ইউজ করা উচিত বা একটার বেশি রেসপন্ডার হওয়া উচিত, কারণ একটা যদি থাকে তাহলে এটা ইউনিকাস্টে চলে যাবে। এই জন্য মাল্টিকাস্টে মিনিমাম 2টা জিনিস থাকতে হবে, ঠিক আছে? যেমন হয় না এরকম যে একটা ক্লাসের মধ্যে আমি সবাই তো ফ্রেন্ড হয় না, 2-4 জন বা 10 জন ফ্রেন্ড হয়, বাকিরা কিন্তু ক্লাসমেট হিসেবেই থাকে। তো ওই 10 জন হচ্ছে মাল্টিকাস্টের সাথে, বা মাল্টিকাস্ট তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে মাল্টিকাস্ট, কিন্তু বাকিদের সাথে কিন্তু যোগাযোগ করতেছে না। আবার যখন টিচার ক্লাসে কথা বলতেছে তখন কিন্তু সেটাই ব্রডকাস্টের মতোই হচ্ছে। আর টিচার যখন একজনকে ডেকে বলতেছে এই তুমি আমার সাথে দেখা করো, তাহলে বললো তুমি আজকে হোমওয়ার্ক করো না কেন বা এই করো না কেন, তো তাকে যখন একা একা বলতে তখন সেটা হচ্ছে ইউনিকাস্টের মধ্যে পড়তেছে, ঠিক আছে? এখন তাহলে টিচারের যে কথোপকথন একজনের সাথে, এটা হইতে পারে হচ্ছে ইউনিকাস্ট, কাস্টিং মেথডে হবে ইউনিকাস্ট, এবং সেটা যদি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের কথা বলি তাহলে সেটা হবে হচ্ছে হাফ ডুপ্লেক্স। কারণ টিচার কথা বলতেছে সাথে সাথে তুমিও তার সাথে তর্ক করতেছো, এটা কিন্তু হয় না কখনো, তাই সেজন্য এটা ইউনিকাস্ট হাফ ডুপ্লেক্স হয়, এটা কিন্তু ফুল ডুপ্লেক্স হয় না। আবার তুমি যদি কারোর সাথে ঝগড়া করো সেটা কিন্তু তখন সেটা ফুল ডুপ্লেক্স হবে, তুমিও তোমার মতো বলতেছো, সে তার মতো বলে যাচ্ছে, এবং সেটা অবশ্যই ইউনিকাস্ট হবে, তখন সেটা মাল্টিকাস্ট হবে না, কারণ তোমরা 2 জনের মধ্যে ঝগড়া হচ্ছে। 3 জনের মধ্যে ঝগড়া হলে সেটা মাল্টিকাস্টের মধ্যে পড়ে যাবে এবং সেটা ফুল ডুপ্লেক্স হবে, ঠিক আছে? তো এই জন্য জিনিসগুলো একটু বোঝা দরকার, কারণ এখান থেকে অবজেক্টিভ আসে যে তোমাকে বলে দিবে, একটা ঘটনা তুলে ধরবে এবং তোমাকে বলবে এই ঘটনার প্রেক্ষিতে এটা কী ধরনের মোডে কাজ করতেছে, ঠিক আছে? তো এরকম উল্লেখ করে দেবে ইউনিকাস্ট সিমপ্লেক্স না মাল্টিকাস্ট হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, এরকম কোনো 4টা অপশন দিয়ে দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাস্টিং মেথড, এখানে ছবি দিয়ে সুন্দর করে দেখাই দিছে। আর এরপর আছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। তো মাধ্যম আমাদের অ্যাকচুয়ালি 2 ধরনের মাধ্যমে ডেটা কমিউনিকেট করে, একটা হচ্ছে গিয়ে তোমার গাইডেড, একটা নন গাইডেড। গাইডেডটা হচ্ছে গিয়ে তোমার ওয়্যার্ড, আর নন গাইডেডটা হচ্ছে গিয়ে তোমার ওয়্যারলেস, যেটা আমাদের কোনো তারের মাধ্যমে পাস হয় না। তো এটা আমরা আগামী ক্লাসে পড়বো, কারণ এটার সাথে আমাদের সাবমেরিন অপটিক্যাল ফাইবার জড়িত আছে এবং মাইক্রোওয়েভ তরঙ্গ যেটা, এটাও জড়িত আছে। নেক্সট ক্লাসে আমরা ওই পর্যন্ত পড়বো। তো আজকে আমাদের পড়া ছিল হচ্ছে, প্রথম থেকে যদি বলি তাহলে প্রথমে আমরা পড়লাম হচ্ছে ডেটা কমিউনিকেশন কী, ডেটা কমিউনিকেশনের যে উপাদানগুলো কী কী, 5টা উপাদান পাইছি আমরা। 5টা উপাদানের পরে আমরা দেখলাম ব্যান্ডউইথ কী, ব্যান্ডউইথ কয় ধরনের আছে, 3 ধরনের ব্যান্ডউইথ আছে। এরপর দেখলাম হচ্ছে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড যেটা, সেটা দেখলাম যে কীভাবে হয়, প্যারালাল আর হচ্ছে সিরিয়াল। তো তারপর দেখলাম বিট সিঙ্ক্রোনাইজেশন, যেটা সিরিয়ালের ক্ষেত্রে হয়, সিরিয়ালের ক্ষেত্রে 3 ধরনের বিট সিঙ্ক্রোনাইজেশন হয়। এটা দেখার পরে আমরা দেখলাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, আমাদের 2 ধরনের মোড দেখছি আমরা, একটা মোড যেটা সেটা হচ্ছে গিয়ে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর একটা মোড যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এই পর্যন্ত আমাদের পড়ছি আমরা, পেজ নাম্বার হচ্ছে 45। তো নেক্সট ক্লাস থেকে আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যম যেটা সেটা শুরু করব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। নাই? আচ্ছা, ভালো, তাহলে আমরা আগামী ক্লাসে ডেটা ট্রান্সমিশন যে মিডিয়া সেটা থেকে পড়া শুরু করব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।